আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, বুঝতেই পারছো আজকে আমি তোমাদের অর্থাৎ নবম শ্রেণীর জন্য সাধারণ গণিত অ্যাসাইনমেন্টটি নিয়ে এসেছি, যেখানে তোমাদের নির্ধারিত কাজ অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টে যেটা থাকবে সেখানে 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্ন হচ্ছে তোমাদের ফার্স্টে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা যেটা করবে অর্থাৎ তোমাদেরকে যেটা অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এই পর্যায়ে অর্থাৎ 14 তারিখ যে অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবে সেই অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় ফাংশন সেট, আর 16 অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্ন দেয়া হয়েছে। এখন তোমরা যেটা করবে শিরোনাম যখন লিখবে এই 3টা অংশ কমা কমা দিয়ে লিখে ফেলবে, অর্থাৎ বাস্তব সংখ্যা, তারপর ফাংশন সেট এবং 16 নাম্বার যেটা আছে সেটা লিখবে। 16 নাম্বার অধ্যায়েরটাও তোমরা লিখবে। এবার আসো কি কি আছে তোমাদের ওখানে, অর্থাৎ সিলেবাস বা সাজেশনে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 4টি, প্রথমত হচ্ছে 4টি প্রশ্ন দেয়া আছে। বন্ধুরা, প্রথমত তোমাদেরকে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। 4টি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম 3টি প্রশ্ন হলো প্রথম অধ্যায়ের, আর একটি অর্থাৎ 4 নম্বর প্রশ্নটা হলো দ্বিতীয় অধ্যায়ের, আর একটি সৃজনশীল দেয়া হয়েছে, সেই সৃজনশীলটা হলো দ্বিতীয় অধ্যায়ের। তো চলো বন্ধুরা আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার আগে ফার্স্ট কাজ হচ্ছে কভার পেজ। যখন আমি জমা দিব তখন আমাকে কি করতে হবে, কভার পেজ সহ সুন্দর করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কভার পেজ লেখার নিয়ম আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা এখন ওখানে যেটা লিখবে, আমি আবারও বলবো শিরোনামটা কি তোমাদের বাস্তব সংখ্যা, ফাংশন সেট, এবং তোমরা কি করবে সেই যে 16 অধ্যায়ের শিরোনামটি সেটি লিখবে, যেটি আমি তোমাদেরকে আমার 16 অধ্যায়টা যখন করাবো তখন হচ্ছে তোমাদেরকে ক্লিয়ারলি আরো ডিটেলস বলে দিব কভার পেজটা তোমরা কিভাবে লিখবে। এখন আমি তোমাদেরকে আজকে ফার্স্ট পর্বে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিব, দ্বিতীয় পর্বে আমি তোমাদেরকে সৃজনশীলটি দিব, এবং তৃতীয় পর্বে আমি তোমাদেরকে সেই 16 অধ্যায়টি কমপ্লিট করব। দেন তখনই বলে দিব তোমরা কিভাবে কভার পেজ সহ ওটা হ্যান্ডওভার করবে। তো বন্ধুরা চলো আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাই। দেখো প্রথমে তো তোমরা কি লিখবে খাতায়, সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন লেখার পর কি লিখবে, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে সেটা তুমি তুলবে। 1 নম্বর প্রশ্ন কি, এটা হচ্ছে তোমার ফার্স্ট কোশ্চেন, এত ইকুয়াল টু কত, এই হলো আমার প্রশ্ন। এবার আমি কি করব, আর একটা কথা বন্ধুরা, যখন খাতায় লেখা শুরু করবে, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলীও তোমাদেরকে দিয়েছি, তখন কি করবে তোমরা খাতায় মার্জিন করে পেজ নাম্বার লিখে ফেলবে। অর্থাৎ তোমরা এইটা যখনই শুরু করবে তখনই খাতার এক কর্নারটায় পৃষ্ঠা নাম্বার 1 লিখে ফেলো। লিখে তোমরা এই অঙ্কটা শুরু করে ফেলো। যদি তোমার এটা ফার্স্ট পেজ হয়ে যায় দেন সেকেন্ড পেজে গিয়ে তুমি আবার ওখানে পৃষ্ঠা নাম্বার 2 দিয়ে দাও। তাহলে বন্ধুরা কি করবে, তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লিখে এই অংশটুকু তুলবে, দেন তোমরা কি করবে উত্তরে চলে যাবে। উত্তর কি, 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এটা হচ্ছে তোমার উত্তর শুরু করবে। তাহলে আমি যখন 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখলাম, আমার কাছে কি চেয়েছে, এটার গুণ চেয়েছে। তাহলে এবার একটা গুণ করতে হবে। দেখো এখানে তোমাদের কি আছে, এই মাথার উপরে ফোঁটাটাকে কি বলে, পৌনঃপুনিক। আর পৌনঃপুনিকটাকে যখন আমি স্বাভাবিক সংখ্যায় আনবো তখন তাকে কি করতে হয়, দেখো বন্ধুরা, এই যে তোমাদের 0.6 আছে, এই 0.6টা অর্থাৎ এই পুরোটা কি হয়ে যাবে
স্বাভাবিক সংখ্যা হয়ে মাইনাস পৌনঃপুনিক যেটাতে আছে, এই যে পৌনঃপুনিক যে অংশটাতে আছে সেইটা ছাড়া বাকি অংশটা কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 6 এর উপরে পৌনঃপুনিক আছে, 0 এর উপরে নাই, তার মানে কি হবে, 0টা মাইনাস হয়ে যাবে। আর এই যে সংখ্যাটার উপরে পৌনঃপুনিক আছে সেই সংখ্যাটা কি হয়ে যাবে, অর্থাৎ এই পৌনঃপুনিকের মানটা ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। এখানে যেহেতু একটা পৌনঃপুনিক তাই এখানে কি হয়েছে, একটা 9 হয়েছে। সেম কি হবে, এখানেও একই কাজ, 09 লিখলাম, তারপর আমার এটার উপর পৌনঃপুনিক আছে, তার মানে এই অংশটা কি হবে না, এই যে 09টা, 9 এর উপর যেহেতু পৌনঃপুনিক, এইটা ছাড়া বাকি যে অংশটা আছে সেটা কি হবে, মাইনাস হবে। তাহলে আছে আমার 0, 0 মাইনাস হলো। আর এই যে একটা পৌনঃপুনিক, একটা পৌনঃপুনিকের জন্য কি আসলো, আমার একটা 9 আসলো। এবার দেখো 6 থেকে যদি 0 মাইনাস করো 6 থাকবে, 9 থেকে 0 মাইনাস করলে 9 থাকবে। এবার কি হলো, এই 9 আর এই 9 কাটা হয়ে গেল, দেখো এই 9 কাটা, আর এই অংশটা আমি মুছে দিচ্ছি, এই 9 কাটা, আর এখানে কি আছে 6 আর এখানে আছে 9, এই যে 6 আর 9, 6 আর 9 কে যদি তুমি 3 দিয়ে কাটো, দেখো 6 আর 9 3 দিয়ে যদি কাটো, 3 দুগুণে 6 আর 3 তিরিকা 9, এটা স্পষ্ট করে লিখে দিচ্ছি, 3 তিরিকা কত, 9। কিন্তু তোমরা এভাবে কাটবে না, এভাবে না কাটাটাই বেটার। বাস, এটা হয়ে গেল তোমাদের 1 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার চলো আমরা 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে যাই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা কি করবে, সংক্ষিপ্ত প্রশ্নটা লিখবে, এই কথাটা এখানেও লিখবে, তারপরে কি করবে, 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা শুরু করবে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা আমাদেরকে কি দিয়েছে, 32 কে দিয়ে 32 সমস্ত 21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। তাহলে দেখো, যখন এটা দিল তখনই আমি ফার্স্টে কি করব, 2 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি অ্যান্সার শুরু করে দিব। আর এই অংশটাকে, অর্থাৎ এই যে সামনের অংশটা থাকার কারণে এই জিনিসটাকে কি বলে, সমস্ত বলে। আর সমস্ত ভাঙানোর নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, তারপরেও আমি আরেকবার একটু মনে করে দিচ্ছি। সমস্ত ভাঙাবার নিয়ম হচ্ছে, এই নিচের সংখ্যাটা দ্বারা এই সমস্ত সংখ্যাটাকে কি করব, গুণ করব, এটাকে গুণ করে আর বাকি অংশটা দ্বারা কি করব, উপরে যে থাকবে তার সাথে যোগ করব। তাহলে এই দুটো সংখ্যা গুণ করে এই দুটো যোগ করে আমরা কি পেয়েছি, দেখো 1205, আর নিচে যে আছে সে থেকে যাবে। তাহলে কি হলো, যখন আমি সমস্তটা ভাঙাবো, গুণ করে যোগ করার পর আমি এটা পাবো, আর নিচে যেই মানটা আছে সেটা থেকে যাবে। এবার আমাকে যেহেতু আবৃত দশমিকে যেতে বলেছি, তাই আমরা কি করব, এখন ভাগাকারে চলে যাব। তো দেখো ভাগাকারে গিয়েছি, ভাগাকারে যাওয়ার কারণে দেখো প্রতিবারই 567 567, এভাবে তুমি যত বাড়ি যাও না কেন প্রতিবারই তোমাদের কি আসতেছে, 567 567, যে কারণে আমরা ইজিলি কি করতে পারি, 5 এর উপরে একটা পৌনঃপুনিক আর 7 এর উপরে একটা পৌনঃপুনিক দিতে পারি। এই হলো আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবার চলো আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তরে যাই। তো বন্ধুরা, আমাদের 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি হলো, দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নই লিখবে, তারপরে কি লিখেছে, n = 2p - 3, এই দেখো এই হলো। তো বন্ধুরা, আমাদের 3 নাম্বার প্রশ্নটা কি, চলো আমরা দেখি। 3 নাম্বার প্রশ্ন হলো তোমাদের এটা, অর্থাৎ এখানে কি করতে হবে, n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করা লাগবে। সেক্ষেত্রে কি করবে, আগের মধ্যে অ্যান্সার শুরু করে দিবে। 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এত দেয়া আছে, কি n = এত, তারপরে কি আছে দেখো, p স্বাভাবিক সংখ্যা বলে 2p অবশ্যই কি হবে, জোড় সংখ্যা, যেহেতু p একটি স্বাভাবিক সংখ্যা আর 2 4 এগুলো হতো জোড় সংখ্যা। কিন্তু যেহেতু এই জোড় সংখ্যার সাথে -3 আকারে আছে, তাই এটা কি হয়ে যাবে, একটি বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে বলেছে, n² কে 4 ধারা, n² কে 4 ধারা যদি আমি করি, তোমরা এখানে এভাবেও লিখতে পারো, অথবা তোমরা যেটা করতে পারো, এই লাইনটা যদি তোমরা না লিখতে চাও, সরাসরি এভাবেও লিখতে পারো। এখন n²
সমান সমান দিয়ে তোমরা ক্যালকুলেশন টানতে পারো, এভাবেও করতে পারো। তাহলে দেখো কি আছে, n স্কয়ার সমান হচ্ছে এটা, অর্থাৎ n সমান সমান কি দেওয়া ছিল, 2p - 3। তাহলে n যেহেতু হচ্ছে n ছিল এটার মান, কিন্তু যখন আমি n স্কয়ার করলাম তখন কি হবে, এটা হয়ে যাবে। দেখো তাহলে n এর মানটা কি ছিল, 2p - 3। তাহলে 2p - 3 এটার উপর যেহেতু স্কয়ার আছে, এটার উপরে কি করব, হোল স্কয়ার দিয়ে দিব। এখন এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো, a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র কি, স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এটা ভাঙালে কি হবে, 2 এর উপর স্কয়ার দিলে 4, p এর উপর স্কয়ার দিলে p স্কয়ার। 3 × 4 = 12, আবার 3 × 3 = 9। তারপরে দেখো এখানে আমি কি করেছি, এই যে 4p স্কয়ার আর হচ্ছে 12p, এটা থেকে কি করলাম, উৎপাদক করলাম। অর্থাৎ আমি কি করলাম, 4p কমন নিলাম, আর থাকলো কি তাহলে p - 3। তাহলে লেখাটা কি লিখবে, এখানে 4p জোড় সংখ্যা হবে, কাজেই 4p অর্থাৎ আমি যে মানটা পেয়েছি p - 3 অবশ্যই জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য। কেন বন্ধুরা, কারণ 4 হচ্ছে একটি আমার জোড় সংখ্যা, আর 4 জোড় সংখ্যা বিদায় এর সাথে এই p গুণ আকারে থাকলেও 4টাই আমার কি হবে, অর্থাৎ এই অংশটুকু জোড় সংখ্যা হবে। আর এই অংশটাও গুণ আকারে যেহেতু আছে, সে যাই হোক না কেন অংশটা, সেটাও কি হবে, জোড় হবে। তাই আমরা কি লিখেছি, জোড় সংখ্যা এবং তা 4 দ্বারা বিভাজ্য। আবার 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1, অর্থাৎ এখন কি আছে, 9 প্লাস আকারে আছে, 9 কে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, 1। তাহলে কি হবে, দেখো যেটা বের করতে বলছে তোমাকে সেটা হচ্ছে কি, n ছিল, তাহলে n বা n স্কয়ার, অর্থাৎ এটাই কি ছিল, n স্কয়ার। তাহলে তোমরা বন্ধুরা এটাই ভালো হয়, তোমরা যদি এখানে এভাবেই লেখো যে এখন n এর বর্গ, n এর বর্গ n স্কয়ার, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। n এর বর্গ, এই n এর বর্গ করেই কিন্তু আমরা n স্কয়ারটা পেয়েছি, তাই n স্কয়ার থেকে ক্যালকুলেশন শুরু। তাহলে এই অংশটা সমানই তোমার কি, এই n স্কয়ার থেকে কিন্তু এই এতটুকু মান পেয়েছো, তাহলে এই মানটা সমান কি তোমার n স্কয়ার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে কি হবে, দেখো n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। কেন 1 থাকলো, কারণ ওই যে আমরা 4 দ্বারা ভাগ করলে প্রতিবারই কত থাকতেছে, 1। যেহেতু 9 যোগ আকারে আছে, তাই এটাও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই হলো তোমাদের 3 নম্বর প্রশ্ন। এবার চলো আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, সার্বিক সেট সমান এত, a সমান এত, b সমান এত হলে কমপ্লিমেন্ট অফ a ইন্টারসেকশন b কত। এটা হলো আমাদের প্রশ্ন। আমরা কি করব, 4 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে উত্তরটা শুরু। তারপর দেখো কি আছে, যখনই আমি উত্তর শুরু করব তখন ফার্স্টে কি লিখবো, দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এরপর এখানে যে কমপ্লিমেন্ট অফ সেট যেটা ছিল, অর্থাৎ a প্রাইম মানে পূরক সেট, সেটা আমি কি করব, আগে বের করে নিব। যখনই আমরা পূরক সেট বের করব তখন কি করতে হবে, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট থেকে বিয়োগ করতে হবে। দেখো আমি এখানে বিয়োগ করলাম, 2 4 6 বিয়োগের অংশে ছিল, তাই এতটুকু ছাড়া বাকি অংশটুকু আসবে। তারপর অতএব আমি কি করব, এখন পুরো মানটা বের করব। এই কমপ্লিমেন্ট অফ সেট, এই সেটের মানটা আমি পেয়েছি, ইন্টারসেকশন বি এর মানটা। তারপরে কি হবে, এই যে এখানে যে আছে যেটা হবে, এটা হলো তোমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা আমি পরবর্তী পর্বে তোমাদের জন্য এই সৃজনশীলটা নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।